বর্তমানে দেশের যেই একটা আমি বলবো না একটা লেজিগুবরে অবস্থা, আমি যা বলবো হজবরল একটা অবস্থা। এবং আমার মনে হয় দেশের সরকারের চেয়ে দেশের জনগণের চেয়ে সরকার নিজেরাই কনফিউজড এক্স্যাক্টলি হোয়াট দে লাইক টু অ্যাচিভ। ফর এক্সাম্পল, তারা বলছে তারা নির্বাচন দিবে, সরকার বলছে তারা নির্বাচনের জন্য তৈরি, তারা নির্বাচন দিবে। আবার কেউ কেউ বলছে ভারত চেষ্টা করবে এই নির্বাচনটাকে বানচাল করার জন্য। তো নির্বাচন দিবে, নির্বাচন করবে। সেনাপ্রধান মীর জাফর সে 5ই আগস্ট বলেছিল বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছে কমিশন করে প্রত্যেকটা বিচার হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে উনি বলেছে, খুব আন্তরিকভাবে বলেছে। উনি জাতিসংঘকে বলেছে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে ওনাদের একটা রিপোর্ট তৈরি করার কথা। উনি বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে একটা কমিশন গঠন করেছে। এবং আমি জানি এবং খুব ভালোভাবে জানি, শাব্দিক অর্থে জানি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে জানি, সেনাপ্রধান মীর জাফরকে সেনাপ্রধানের চেয়ারে রেখে এবং চুপ্পু তাকে বঙ্গভবনে রেখে শুধু বিডিআর পিলখানা না, বিডিআর পিলখানার বিচার করা সম্ভব না, শাপলা চত্বরের বিচার করা সম্ভব না, আয়নাগরের বিচার করা সম্ভব না, গুম খুন হাজার হাজার খুনের বিচার করা সম্ভব না, যদি উনি একটা কমিশন করেছেন। কিন্তু এই কমিশন ইন্ডিপেন্ডেন্ট কমিশন। আপনারা যদি বাংলাদেশের কনস্টিটিউশনকেও রেফার করতে চান, বাংলাদেশের কনস্টিটিউশন তাদেরকে এমন কোন পাওয়ার তাদেরকে দেয় না এই কমিশনকে, যেই পাওয়ার সেনাপ্রধানকে তারা ইন্টারভিউ করতে পারে, বিমান নৌবাহিনীর প্রধানকে তারা ইন্টারভিউ করতে পারে এবং তাদেরকে ইনভেস্টিগেট করতে পারে। এই কমিশনের ওই এখতিয়ার নাই। এই কমিশনকে কোন প্রকার ইন্টেলিজেন্স কোঅপারেশন করা হচ্ছে না, তাদেরকে লজিস্টিক কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না, তাদেরকে রাওয়া ক্লাবে বসিয়ে কিছু কিছু লোকজনের সাথে দেখা করার ব্যবস্থা করায়। দ্যাটস নট অ্যান ইনভেস্টিগেশন, দ্যাটস আ মকারি অফ অ্যান ইনভেস্টিগেশন। যারা বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায়, যারা হাজতের ভিতরে ঢুকে হাসিনা কর্তৃক মেজর বজলুল হুদাকে জবাই করা হয়েছে এর বিচার চায়, এ ধরনের বিচার টিচার হবে না, করতে দেবে না। তো তাইলে কি অবস্থা? কি লেজিকুবরে অবস্থা? আমরা কি এটা বলতে পারি? নাকি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস লস্ট হিজ মোটিভেশন অর লস্ট হিজ পেশেন্স? এখন উনি যেন তেন একটা ইলেকশন করে কাউকে ক্ষমতায় বসিয়ে বলবে আসসালামু আলাইকুম। কারণ কি, এই জাতিকে ফিক্স করতে গেলে যেটা দরকার ম্যানেজ করার জন্য, এই জাতিকে ম্যানেজ করার জন্য an administrator must have a carrot in one hand and a stick in another hand. ডক্টর মোহাম্মদ গতকালকে ডক্টর মুজিব রহমান একটা কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে একটা কান্ট্রির ইকোনমিকে যদি ডেভেলপ করা যায় তাহলে কান্ট্রি অটোমেটিক্যালি ঠিক হবে। এটা যে কত ভুল ডক্টর ইউনূস বুঝতে পারে নাই। হাসিনা আমলে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করা হয়েছে, দেশে ইকোনমি হয়েছে, আয় হয়েছে, কিন্তু টাকা পিছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করেন যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হলে মানুষের মানসিকতা চেঞ্জ হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের চরিত্রের পরিবর্তন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল প্রমাণিত হয়েছে। পাশাপাশি যারা মনে করে যে ভারত এই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, আমি হয়তোবা তারা রাইট, হয়তোবা তারা ভুল। এক্ষেত্রে জনগণের সাথে আমি নিজেও কনফিউজড। ভারত তো নির্বাচন চায়, তাহলে ভারত কেন নির্বাচন বানচাল করবে? এসব সাবজেক্ট অত্যন্ত ক্রিটিক্যাল সাবজেক্ট, দেশের সাবজেক্ট। আমি আমার একার কোনো পাণ্ডিত্য নাই, আমার একার কোনো স্টাডি। আমি যদি বলি যে হ্যাঁ আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, যেমন টক শোতে অনেকে বলে, তো এ ধরনের দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কিছু কিছু বিষয় যেগুলো আমি সরাসরি জানি, আতলামি করি না, অনলাইনে কৃতিত্ব নেয়ার জন্য বলি না যে হ্যাঁ আমি এটা করেছি, এটা বুঝেছি।
কিন্তু এসব সাবজেক্ট স্টাডি করতে গিয়ে আমি কনফিউজড হই না, কিন্তু দেশের জন্য ব্যথিত হই, কষ্ট পাই যে আমার দেশটাকে আলটিমেটলি গুছানো সম্ভব কিনা। এরপরে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ, এটা নিয়ে আমার একটু কথা বলা দরকার। কারণ তারেক রহমান 111 এর সরকারের সময় যখন উনি গ্রেফতার হয়েছেন, উনি মুসলেখা দিয়েছেন, দস্তখত করেছেন যে উনি বাংলাদেশে আর রাজনীতি করবেন না। উনি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছেন, লন্ডনে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন, ওখানে উনি ব্রিটিশ সিটিজেন হয়েছেন। একটা কথা, বাংলাদেশিদের দুর্ভাগ্য, গত 17 বছর যে জঘন্য চুতমারানি বাংলাদেশ শাসন করেছে তার সম্পর্কে আমি আপনাদেরকে হাতে তুলে দিতে পারি না যে এটা হাসিনার পাসপোর্ট, কিন্তু আমি বারবার বলেছি হাসিনা, রেহানা এবং তাদের যত বাচ্চা কাচ্চা সব ভারতীয় নাগরিক। এখন ডক্টর ইউনূসের সাথে এবং বিএনপি তারা কি এখন এভাবেই রাখবে যে ব্রিটিশ একজন সিটিজেন এসে বাংলাদেশে সংবিধানকে না মেনে সে সরকার প্রধান হবে? এই বিষয় নিয়ে আমার একটু কথা বলার আছে। এবং হোয়াট ইজ দ্য ফিউচার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হয়, সেটা হচ্ছে we all would assume that you are a good manager, good administrator, but why did you leave some of the state, some of the subject unanswered, some of the question unanswered? এই সাবজেক্টগুলো নিয়ে আজকের আমার সাথে কথা বলবেন আমার শ্রদ্ধেয় গেস্ট মেজর শেখ জালালউদ্দিন আহমেদ, এবং আমার সাথে মিলিত হবেন অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন। আসুন আমাদের অতিথিদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাই। মেজর জালাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই এবং আমাদের সহ-আলোচক নেতৃত্ব থেকেও। ওকে, ওনার নাম মেজর জালাল উদ্দিন আহমেদ। আচ্ছা, জামাল। আপনি আবার এটা মনে করেন না উনি মইনিউ আহমেদের ভাই, এটা মনে করেন না, ওনারা ব্যাচমেট। আচ্ছা, ঠিক আছে। জালাল ভাই, ওনার নাম অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। উনি গত 35-40 বছর ধরে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। উনি ওই সিরাজ শিকদার আর মাওলানা ভাসানীর ঝান্ডা নিয়ে এখনো দৌড়াইতেছে। মানে ওনার পন্সের স্যান্ডেল গেছে, নাগরা জুতা গেছে, স্নিকার গেছে, দৌড়িতে দৌড়িতে প্যারিসে যাই এখন বসে বসে জিন্দাবাদ দিতেছে। আচ্ছা, ওকে ভাই, আজকের আমরা আলোচনা করব। আজকের প্রথম একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। এটার সাবজেক্টটা আমি মামুন ভাইকেও দিছি, আপনাকেও দিছি, সাবজেক্টটা নিয়ে একটু আপনারা নিজেদের ন্যারেটিভ তৈরি করার জন্য। আমি শেখ জালালউদ্দিন আহমেদ, আমি আপনাকে এই অপ্রিয় প্রশ্নটা আগে করতে চাই। ডক্টর, দ্য ওয়ে থিংস আর গোয়িং ইন বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস কি হাল ছেড়ে দিয়েছেন? আসলে আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। প্রশ্নটা খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ। ঘটনা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই ক্রান্তি লগ্নে শাসনভারের দায়িত্ব নিয়েছেন, সেটা একটা বিপ্লবী পটভূমিতে উনি নিয়েছেন। কিন্তু আমি গত ইস্যুও যেটা বলেছি যে বিপ্লবী চেতনাটারই অভাব আছে। যদি আমরা গোড়াতে হাত দিয়ে দেখি যে যখন সরকারটা গঠিত হয়, যদি আমরা গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার বা টেম্পোরারি টাইপের একটা সরকার হিসাবে ধরে নেই, তাহলে কিন্তু এটার মূল উদ্দেশ্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এটার জন্য দরকার ছিল বিপ্লবী সরকার বলা শুরুতে। অনেকে এই লাইনে কথাবার্তা বলেছেন এই বিষয়ে। আমিও মনে করি এই একটা অভাবের কারণে
এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত এজেন্ডা ছিল যে দেশকে একটা বিভিন্ন রকমের সংস্কার করে একটা সঠিক পথে দাঁড় করিয়ে উনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবেন। উনি সদ ইচ্ছা নিয়ে শুরু করেছিলেন, অনেকগুলো কমিটি করেছেন, ভালো ভালো লোক যোগ্য ব্যক্তিদের দ্বারা এটা পরিচালিত হয়েছে, কিন্তু বিশেষ বিশেষ কারণে অনেকগুলো কিছু কিছু রাজনৈতিক নেতা এবং কিছু কিছু স্বৈরাচারীর দোসর যারা উর্দি পড়ে অথবা উর্দি না পড়ে বাইরে আছেন, তাদের অসহযোগিতা আস্তে আস্তে কিন্তু দৃশ্যমান হতে থাকে এবং এই একই কারণে উনি কোণঠাসা হয়ে যান। প্রথমে তো নির্বাচনের একটা প্রচুর চাপ তৈরি করা হয়, এরপরে দেশে বিদেশে চক্রান্ত শুরু হয় যাতে সে তাড়াতাড়ি এই পদ থেকে বিতাড়িত হন, কারণ উনি থাকাতে অনেকেরই বাইরে এবং ভেতরে খুব অসুবিধা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে এইরকম একটা পরিস্থিতি নিয়ে কত আর ধকল সামলাবেন। সুতরাং উনি জ্ঞানী ব্যক্তি হিসাবে মনে করছেন আমি অন্তত নির্বাচনটা দিয়ে আমি অন্তত বিদায় হই এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তারা শুরু করুক। এইখানে বলা বাহুল্য যে উনি কোঅপারেশন পাচ্ছেন না, যত রকমের সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে উনি সহযোগিতা পাচ্ছেন না। আর উনি যাদেরকে নিয়ে এই সরকারটা গঠন করেছেন তাদের মধ্যে বিপ্লবী চেতনাটা না থাকাতে উনি আরো বেশি কণ্ঠাসা হয়েছেন। আমি মনে করি ওনার লক্ষ্যে উনি এই যে ইলেকশনের জন্য ডেট উনি ডিক্লেয়ার করেছেন, এখন প্রক্রিয়া শুরু হবে এবং যথাযথভাবে মনে করা হচ্ছে ঈদের আগে উনি দায়িত্ব হস্তান্তর করে উনি সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেবেন, এটাই মনে হচ্ছে। তবে এটা দৃশ্যত যে উনি বিভিন্ন কর্নার থেকে সহযোগিতা পাচ্ছেন না। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, উনি ক্ষমা চেয়ে বিদায় নেবেন। তাই ক্ষমা চাইবেন এই জন্য যেই প্রতিশ্রুতি উনি ইনিশিয়ালি দিয়েছিলেন এবং জনগণের যে প্রত্যাশা ওনার প্রতি তার অন্তত 50% হবে না যখন উনি হস্তান্তর করবেন আমার ধারণা। তো সেই জন্য আপনি কি আপনি আপনার মনে হয় না যে আপনি একটু বেশি কাইন্ড হয়েছেন? আমি 50% না, আমি যদি বলি উনি 20%ও উনি দাবি করতে পারবেন না যেটা আমি করেছি। এবং কেন আমি 20%-এর কথা বললাম জালাল ভাই, কারণ উনি ওই 20% উনি যে ঐক্যমত্য করে লাফাচ্ছেন, উনি কোন রাজনৈতিক দল বা কারো কাছ থেকে এই গ্যারান্টি নেন নাই যে উনি ওখান থেকে চলে গেলে এগুলো আইন হিসাবে রেটিফাই করবে বা সংবিধানে থাকবে বা এটাকে এগ্রি করবে। তাইলে আপনি তো 50% আপনি অনেক আশাবাদী ওনার ব্যাপারে, কিন্তু আমি তো দেখি 20% উনি যদি নির্বাচন দেন এবং নির্বাচন হওয়ার পরে উনি 20%-এর গ্যারান্টি উনি দিয়ে তারপরে যেতে পারবেন না, তাইলে পরিস্থিতিটা কি হবে? আমি আপনাকে একটা কথা, আমি আপনাদেরকে দুইজনকে একটা ভিডিও দেখাই, যদি ভিডিওটা দেখেন উনি যখন যাবে তখন পরিস্থিতিটা যদি এইরকম হয়। যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, এই গ্রামীণ ব্যাংক, সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে? সেগুলো যদি ধরো আওয়ামী লীগ দখল করে আওয়ামী লীগের অফিস বানায় ফেলায়, কি হবে? আমি জানি এই মাসুদ কামাল নামের লোকটাকে আমি যদি সামনে পাই আমি জুতা দিয়ে 10টা বাড়ি দিয়ে মুখে এক গণবো। একটা কালচার আছে, আপনি শুনছেন তো, হালদার মেজর, ওর পাশায় 10টা লাথি দিবেন, মুখে কাউন্ট করবেন এক। আমি মাসুদ কামালের সামনে পাইলে ঠিক এইটাই করতাম। কিন্তু মাসুদ কামালের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইনফ্যাক্ট সব দিকেই তো বিবেচনা করা উচিত। উনি যেটা বলেছেন সেটা একটা সম্ভাবনা, কিন্তু সম্ভাবনার পার্সেন্টেজ হতে হবে 0.01%। আমি সরি, আমার বেয়াদবি নিয়েন না। আমি আপনাকে বলি, এই মুহূর্তে বিএনপির ছাত্র দল, যুব দল, তাদের যে আর্মস ক্যাডার, এরা সব আওয়ামী লীগের, এরা ছাত্রলীগ যুবলীগের কর্মী, এবং এদের উদ্দেশ্য বিএনপি কে গ্লোরিফাই করা না। এদের উদ্দেশ্য কি জানেন? সার্ভাইভ করা। ঠিক জামাত শিবির
যেভাবে ছাত্রলীগ নাম দিয়ে ইউনিভার্সিটিতে স্কুল কলেজে সার্ভাইভ করছে। এখন ছাত্রলীগের লোকজনরা তাদেরকে না জেনে রিক্রুট করছে, কিন্তু বিএনপির ছাত্রদল যুব দলের লোকজনরা তাদের সিনিয়র নেতৃত্বের নির্দেশে আওয়ামী ক্যাডারদের অ্যাকোমোডেট করছে। তো এখন তারা যদি ছাত্রলীগ, যুবলীগ, কুত্তা লীগ, খুনি লীগ, এরা যদি এখন ছাত্র দল, যুব দল, কুত্তা দল, হারামজাদা দল হয়, তাহলে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ যে ছাত্রলীগের ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের অফিস হবে না। মাসুদ কামালের এই কথাটাকে তো একেবারে ফেলে দেওয়া যায় না। মানে আপনি কি মাসুদ কামালের এই ন্যারেটিভটাকে পজিটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন, না ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা কশন, অথবা তার এটাকে জন্য তার মাথায় থাকে উনি কিভাবে ডিপার্ট করবেন সাবজেক্টটা, এই সম্পর্কে যদি আপনি কোনো অ্যাডভাইস করেন? না, আমার তো মনে হয় এটার মধ্যে পজিটিভ কিছু দিক আছে, কারণ উনি সতর্ক করেছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে বা এটা ঘটতে পারে, ইন দ্যাট কেস হোয়াট আর দ্য প্রিকশনস হি মাস্ট টেক, এটা চোখে আঙুল দিয়ে বলে দেওয়া হচ্ছে। আর আপনি যেইভাবে বললেন যে এটা সবার জন্য, অনেকে জানতেও না যে আন্ডার দ্য কাভার অফ ছাত্র দল ছাত্র দল, এদের মধ্যে যে ওরাই পুনর্বাসিত হচ্ছে এবং রাইট, তো এটা তো সাধারণ জনগণ এখন জানতে পারছে ওপেনলি। তো সুতরাং এইটা একটা কশনারি সিগন্যাল হতে পারে যে আপনি সাবধান হন, এইগুলোকে আপনি মনে রেখেই আপনি আগের দিকে বাড়বেন। তো এটার মধ্যে আমি পজিটিভটাই দেখছি। ওই ব্যক্তিকে আপনি যতটা মেরে যাই গণুন না কেন, কিন্তু উনি একটা প্রবাবল একটা পসিবিলিটি বলে সতর্কতা জারি করেছেন, এটা থেকে পজিটিভলি নেওয়ার একটা অবকাশ আছে। ওকে, অনেক ধন্যবাদ। মানে আপনার কাছে আবার আমি আসবো। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি প্রথমে জিজ্ঞাসা করবো মাসুদ কামালের এই উক্তিটা ডক্টর ইউনূসের জন্য এই উক্তিটা কতটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় যে উনি সতর্ক যেভাবে করেছে সেটা মানে এটা দুইটা ভাবে হতে পারে, হতেও পারে নাও হতে পারে। মানে ব্যাপারটা ওইরকম না যে সে যা বলে সেভাবে, উল্টাটা হতে পারে। কারণ আমরা জিজ্ঞাসা করতে পারি whether revolution is betrayed or not. আবার এইভাবে বলা যায় যে revolution is crime when it fails. True, absolutely true. In the eyes of the law, once a revolution fails, it's a crime. They will be prosecuted. Exactly. আমি সেটাই মিন করছি। কাজে আমরা এটা ফেল হতে দেব না। But I mean যে এটা ফেল হতে দেব না। আমাদেরকে পজিটিভ দিকে কথা বলতে হবে। এখন সবাই সমস্ত মিডিয়া যেভাবে হয় সেভাবে মিডিয়া চারিদিকে কথা বলতেছে, হ্যাঁ ফেল করলো, আবার হাসিনার ভালো ছিল আবার চলে আসতেছে। আমরা উল্টাটাও চিন্তা করতে পারি। কাউন্টার রেভলিউশন হয়েছে, সেটার বিরুদ্ধে আবার যে রেভলিউশন হবে না তা না। রেভলিউশন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এটা চলমান চলতেই থাকবে। ফরাসি রেভলিউশন তাই হয়েছে, যে গ্রুপটা নাকি প্রথমে গিলোটিনের জন্য প্রস্তাব করছিল অ্যাডভোকেট ডনটন, তাকে আবার গিলোটিনে পাঠাইছিল রবেসপিয়ার, আবার রবেসপিয়ারকে গিলোটিনে পাঠাইছিল আপনার মারা বলে এখানে এই প্রায় 4 বছরই চলতে থাকে। তো আমাদের মাত্র 1 বছর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক যে এত সহজ এটা হবে। মানুষ উঠে দাঁড়াবে। ওকে, তো আমাকে একটা কথা বলেন, মেজর জালাল একটা কথা বলেছে, ওনার সুন্দর সাবলীল মন্তব্যের দ্বারা উনি একটা কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোঅপারেশন পান নাই। এখন এই বয়সে 84-85 বছর বয়সে উনি, ওনার মানসিকতা কি এই পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আমি যতটুকু পেরেছি ফ্রম ডে ওয়ান, কোন সরকার প্রধান এই চিন্তা করে না যে আমি 100% অ্যাচিভ করব। উনি চিন্তা করছে আমি 70% অ্যাচিভ করব, তারপরে বেরিয়ে যাব। কিন্তু মেজর জালাল খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, উনি যখন বেরিয়ে যাবে ওনাকে ক্ষমা চেয়ে বেরিয়ে যেতে হবে। ওনার কথাটাকে যদি আপনি একটু অ্যানালিসিস করেন। এখন এই ক্ষমা কার কাছে যাবে? যদি বলা হয় যে 200 জন মারা গেছে, এই সাম্প্রতিক কথাই বললাম, প্রায় 20,000 আহত হয়েছে, তাদের বাপ মা কি ক্ষমা করবে? আর যদি মনে করেন 54 বছরে যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে একটা প্রতিরোধ বিভিন্ন স্তরে আমরা দেখেছি, এই আন্দোলনটা পরিষ্কার ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী।
এখানে কোনো দলের পক্ষে আসে নাই, এটা নির্দলীয় সাধারণ জনগণ নিপীড়নের বিরুদ্ধে জেগেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছেন, ভিডিও ফুটেজ এখনো আছে যদি খুঁজে পান, যখন নাকি বিডিআররা সব সামনে আসতে বলতে ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যাও, সবাই দেখেছে ভারত এখানে লেজ গুটিয়ে পালিয়েছে, সবাই দেখেছে। বাংলাদেশের সৈনিকদের পোশাক পরে তারা করেছে। কাজে এখানে যুদ্ধটা শেষ হয় নাই। এখানে হাসিনার পরিবর্তে খালেদা আসলো কিংবা জামাত আসলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কাজেই যদি আজকে মনে করি 1500 কোটি মানে 15 কোটি যে লোকজন প্রবাসে আছে, আপনি যেভাবে কথা বলছেন, আমি যেভাবে কথা বলতেছি, আমি মুক্তিযোদ্ধা থেকে এই পর্যন্ত প্রায় 50 বছর 55 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু কোনো সময় আপোষ করি নাই। কিন্তু এরকম অনেক লোক প্রবাসে আছে যারা দেশকে ভালোবাসে। 10টা জ্যাকব মিল্টন এখনো বিভিন্ন জায়গায় খুঁজলে তারা সারেন্ডার করবে না, আমি তো করবোই না। কাজে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশটাকে এত সহজে দেখার বিষয় না, বিকজ আমি এখন মানে তাকে তো আপনি জ্যাকব ভাই যেভাবে সমর্থন করছিলেন আমরাও সমর্থন করছি। এখন উনি হতাশ করে দিয়ে উনি ক্ষমা চেয়ে চলে যাবেন আর আমরা ক্ষমা করে দিব, নো, উনি শপথ ভাঙার কারণে তাকে প্রসিকিউটেড হতে হবে, তাকে বিচার হতে হবে। সে তো সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়ে গেছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি তাকে প্রসিকিউট করা হয় যে আপনি এতগুলো মামলা তুলে দিচ্ছেন, আপনি যে 6000 কোটি টাকা যে গ্রামীণ ব্যাংকে যে ঋণ ছিল ওইটাকে আপনাকে মাফ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি 29 বছর পর্যন্ত আপনি আরো মকুব করে নিছেন। আগে এইটা গ্রামীণ ব্যাংকে ছিল 65% পাবলিকের মানে সরকারের, এখন এটা এবার আরো কমায় নিছেন, আরো আপনি 10% বা 15% করে নিছেন। তারও বিভিন্ন ব্যাংকে ট্যাঙ্কে আরো বিভিন্ন কতগুলো ইউনিভার্সিটি করছেন। তো আপনি তো বেনিফিশিয়ারি, সবাই বেনিফিশিয়ারি, কাছেই এত সহজে ভুলবে না। আর তাছাড়া এখানে ওয়াকারের নেতৃত্বে যে কুদেতা হয়ে গেছিল আপনার এই 5 তারিখে, তার তো কোনো বৈধতা নাই। তার নেতৃত্বে যারা কাশিম বাজারের ষড়যন্ত্রের কাশিম বাজার কুটিরের ষড়যন্ত্রের জন্য অংশগ্রহণ করছে তারা সবাই প্রসিকিউটেড হবে। যারা নির্বাচনে যাবে, আমরা তো মনে করি নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে যেদিন মানুষ রুখে দাঁড়াবে। হ্যাঁ, আমি জানি, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু মামুন ভাই সাবজেক্টটা কি ওনাকে এটা বলবে না যে স্যার আপনি ক্ষমতা নিয়েছিলেন, যে আপনি বলছিলেন জনগণ ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। উনি ছাত্র জনতাকে ক্ষমতায় বসার পরে উনি সবচেয়ে ইগনোর করেছে ছাত্র এবং জনতাদেরকে। রাইট, উনি ছাত্র জনতাদেরকে যদি ইগনোর না করে, এখন আপনি আমাকে বলতে পারেন, মেজর জালাল আমাকে বলতে পারে কিভাবে ইগনোর করছে। আচ্ছা, উনি বাংলাদেশের সংস্কার করার জন্য উনি রাজনৈতিক দলদের কাছে গেছে, তাদের সাথে উনি আলাপ আলোচনা করছে। রাজনৈতিক দলকে হাসিনাকে সরাইছে? তাহলে যদি উনি ওনার এমপ্লয়ার যদি ছাত্র জনতা হয়, তাহলে উনি কেন এই কমিশন না করে উনি কেন বললেন না যে আমার প্রথম এবং একমাত্র দায়িত্ব প্রত্যেকটা বিষয়ে আমি রেফারেন্ডাম দেব, যেহেতু জনগণ আমার এমপ্লয়ার, আমি জনগণের মন্তব্যের উপরে আমি এই সিদ্ধান্তগুলো নেব। এটা ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হতাম, আমি জ্যাকব মিল্টন, আমি আস্তে করে জানতাম that I am entering in a lion den। আমি ভুল হলে আমাকে আপনি কারেক্ট করবেন মামুন ভাই এবং মেজর জালাল। আমি ধরেই নিতাম যে আমি সিংহের খাঁচায় ঢুকতেছি। আমার প্রথম কথা ছিল যে বাংলাদেশে আমি 10টা বা 15টা বিষয়, অমীমাংসিত বিষয় আমি সিদ্ধান্ত নেব, এর জন্য কোনো কমিশনের খেতাব করি আমি। জনগণের রায় হবে একমাত্র রায়, আমি জনগণের কাছে। এখন একটা কথা আপনি বলবেন বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য তো রেফারেন্ডাম না ভাই, আমি রেফারেন্ডামের মধ্যে বিডিআর পিলখানা ঢুকাইতাম না, আমি রেফারেন্ডামের মধ্যে আমি শাপলা চত্বর হত্যাকাণ্ড ঢুকাইতাম না। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে আপনি কি করতেন? আমি রেফারেন্ডামের ভিতরে আমি জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে কমপ্লিটলি আলাদা করার জন্য জনগণের রায় চাইতাম। আমি যদি জনগণের রায় চাই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির, এবং তারপরে ওই জুডিশিয়ারিতে আমি যদি 10 সদস্যের একটা কমিটি গঠন করে আমি যদি বলি তাদেরকে নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হলো, বিডিআর হত্যাকাণ্ড সহ গত 54 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হবে এবং বিচার হবে। মামুন ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। মেজর জালাল, আমি এইমাত্র যে কথাটা বললাম আপনার কাছে আমার কথাটা কি লজিক্যাল মনে হয় কিনা, এটা করা সম্ভব ছিল কিনা? ওটা বলার আগে আমি একটু একটা বিষয় বলতে চাই যে
প্ল্যানিং কিন্তু দুইটা সিচুয়েশনে হয়, একটা হলো পিস টাইম, শান্তি, এসি রুমে বসে তামাকু খেয়ে কফির টেপে পান করতে করতে লিখি, আস্তে আস্তে চিন্তা করি, আস্তে আস্তে লিখি, 1 বছর মেয়াদি পরিকল্পনা, 20 বছর মেয়াদি পরিকল্পনা, এগুলো করতে একটা আইডিয়াল কন্ডিশন লাগে, ওই রকম প্ল্যানার থাকে। আরেকটা প্ল্যানিং হয় অন দ্য ফিল্ড আন্ডার দি আনফেভারেবল কন্ডিশনস। তো আপনি যেই সাজেশনস গুলো এখন বললেন, ইফ আই ওয়াজ ইন দ্য প্লেস অফ ডক্টর ইউনুস, আপনি এগুলো করতেন। তো দেখেন, ডক্টর ইউনুস যেই সময়তে বসেছেন ওই মসনদে, তখন কিন্তু উত্তপ্ত অবস্থা, তখন সুচিন্তিত এই সমস্ত চিন্তাধারা কিন্তু আসে না। একটা পতিত সরকারের সবকিছু এলোমেলো, হ্যাঁ, গণভবন ভাঙচুর, তারপর সমস্ত বিষয়গুলো আটকে আছে, তড়িঘড়ি করে ফ্রান্স থেকে তাকে এনে বলে দিল আপনি এখানে বসেন। উনি জীবনে এই ধরনের সরকারি কোনো দায়িত্ব পালন করেননি, যাদের সাথে কাজ করছেন তাদেরকেও চেনেন না। এইরকম একটা পরিস্থিতিতে এত লম্বা প্ল্যানিং, এটা খুবই দুরূহ ব্যাপার। তখন দরকার হলো সিচুয়েশন ঠান্ডা করার জন্য, কন্ট্রোলে নেওয়ার জন্য ইমিডিয়েট কি ব্যবস্থা। তখন এত সুদূর প্রসারী চিন্তা হয়তো অনেকের মাথায় নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমি ওনাকে দোষটা দিতে চাচ্ছি না। দ্বিতীয় কথা, ওভার এ পিরিয়ড অফ টাইম, সে প্রথম 1 মাস গেল, 2 মাস গেল, তারপরে তো মাথা ঠান্ডা হওয়ার কথা, তখন হয়তো এই বিবেচনাগুলো আসা উচিত ছিল। তো এই জায়গায় আমি অবশ্যই বলবো এখানে একটু ল্যাকিং আছে। অর্থাৎ আমি কেন শুধু বড় দলকে, একটা বড় দল আছে সেই জন্যই আমি তার কাছে বারবার যাব কেন? জনগণের কাছে যে রেফারেন্ডাম চাই, এইটা তার করলে আরো ভালো হতো, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। মেজর জালাল, যখন হাসিনা বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন পৃথিবীব্যাপী একটা নাম উচ্চারিত হচ্ছিল, প্রথম উচ্চারণটা আমার মুখ থেকে হয়েছে স্টেট ডিপার্টমেন্টে, বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখানে নির্বাচিত করা হোক। একটা কথা আপনি মনে রেখেন, প্রবাবল একজন ক্যান্ডিডেট, তার নামটা উচ্চারিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ নট অ্যান অ্যাপ্রেন্টিস, হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ এ প্রফেসর, হি ইজ সামওয়ান হ্যাজ লটস অফ অ্যাচিভমেন্ট ইন হিজ লাইফ টাইম। ওনার নামটা উচ্চারিত হচ্ছে, উনি বাংলাদেশে ব্যাক করবে, এই ইঙ্গিত ওনাকে হাসিনা পতনের 20-25 দিন, 1 মাস আগে থেকে উনি জানতেন যে পরিস্থিতি ওই দিকে যাচ্ছে, তো উনি বাংলাদেশে গেলেন। এখন আপনি যে ব্যাখ্যাটা দিলেন টালমাটাল অবস্থা, উনি টালমাটাল অবস্থায় 8ই আগস্টে গেলেন, এবং 8ই আগস্টে গিয়ে উনি একেবারে স্থল থেকে, স্থলের মাছ পানিতে পইরা এত পানি পাইয়া উনি সাঁতরানো শুরু করবেন, নাকি আগে চিন্তা করবেন এখানে আমার সাঁতরানো সেফ কিনা? আমি কথাটা কেন বললাম, উনি ঢাকায় নেমেই দেখলেন ওনার প্রতিরক্ষা উপদেষ্টা করা হয়েছে ওয়াকার কর্তৃক। ইটস এ রং সিগন্যাল। উনি ঢাকায় ঢুকেই দেখলেন ওনার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে ওয়াকার কর্তৃক। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিচ্ছু জানেন না, এবং 2-3 দিনের মধ্যে বলা হলো স্যার আপনার বিরুদ্ধে সব কেস ডিসমিস হয়ে গেছে। উনি ওপেনলি এই কথাটা বলেন নাই। হাউ? আমার বিরুদ্ধে এত বছর একটা কেস চলছে, কেমনে শেষ হইল? একটা ভুতুরে কায়দায় আমার বিরুদ্ধে কেস হইল, আবার একটা ভুতুরে পন্থায় আমার কেসটা শেষ হয়ে গেল। মেজর জালাল, আপনি, আমি, অ্যাডভোকেট মামুন, আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পূজারী। পূজারী মিন্স আমরা ওনাকে সম্মান করি, আমরা ওনাকে সাপোর্ট করি, আমরা ওনার যোগ্যতাকে স্যালিউট করি। কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে এগুলো বেসিক কিছু কথা, একেবারে বেসিক। এর ভিতরেই আমি বলবো না যে আমি কোরআনের আয়াত কইতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মূল্যবান কথা কইতেছি। উনি বললেন আমাকে এখানে ছাত্র জনতা বসাইছে, কিন্তু উনি কি ছাত্র জনতার কাছে একটা বিষয়ও গেছে
ছাত্র জনতার কাছে সরাসরি যাওয়ার একটা মাত্র রাস্তা, ইন কনস্টিটিউশন, দ্যাট ইজ কল্ড রেফারেন্ডাম। উনি তো ছাত্র জনতাকে অবজ্ঞা করেছে, উনি তো ছাত্র জনতাকে পৃথিবীর একমাত্র সরকার প্রধান যাকে ছাত্র জনতা বসাইছে তাদেরকে সে ইগনোর করছে। ভাই, সে খেলাফত আন্দোলন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, কমিউনিস্ট পার্টি বামপন্থীরা যারা হাসিনার সহযোগী ছিল, উনি তাদের সাথে বসে, অথচ উনি জনগণের সাথে বসে নাই। যারা হাসিনাকে ক্ষমতায় গত 15 বছর রেখেছে উনি তাদের সাথে বসে, তাদেরকে বলে আসেন আমরা কমিশন করি, আমরা ঐক্যমত্য কমিশন করি। হু আর দে? বিএনপির সাউয়া 9 বছর গুমের নাটক করে রয়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে এখন ওনার সাথে মুখোমুখি বসে কথা বলে, এবং উনি এটা অ্যালাউ করেছে। তো তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা কথা আছে না ভাই, ফার্স্ট রিয়াকশন or first observation impression is the impression, first impression. আপনি কি ওই জায়গাটায় মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হয়েছে? মেজর জালাল, আমার মনে হয় ওনার ইনিশিয়াল রেটিংটাই মিসলিড করেছে তাকে, কারণ যে সময়তে তার ফান্ডামেন্টাল কোশ্চেন্স করা উচিত ছিল যে হু আর দিস গাই লুকিং আফটার ইম্পর্টেন্ট পজিশনস অ্যারাউন্ড মি, এদের কি এদের কি যোগ্যতা, কি কিসের বলে তারা আসলো, আমি তো চাচ্ছি অমুক ব্যক্তিকে আনতে, আমি তো চাচ্ছি এই তা এর মধ্যে আছে কিনা। সো এইখানে ট্যাক্টফুলি তার এগেনস্টে গোয়েন্দা ভিত্তির জন্য কাউকে দিয়ে থাকতে পারে, আমরা তো ডাউট করতেই পারি, আমি বলি না তারা করেছেন, বাট ন্যাচারালি যারা ওনার জন্য কাজ করবেন তাদের উপরে তো তার ভরসাটা সৃষ্টি হয়নি, তৈরি হয়নি, সুতরাং ওখানে একটা গ্যাপ রয়ে গেছে, এটা নিয়ে অনস্বীকার্য। ওকে মেজর জালাল, আমি আপনার কাছে ব্যাক করব। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি বলেছেন যে উনি বেনিফিশিয়ারি, ডক্টর মোহাম্মদ ইউনূস বেনিফিশিয়ারি, আমি আপনার সাথে 100% একমত। উনাকে যেদিন বলা হয়েছে আপনার বিরুদ্ধে কেস ডিসমিস হয়েছে, আপনি একজন অ্যাটর্নি, আপনি বাংলাদেশে আইনজ্ঞ ছিলেন, আপনি ফ্রান্সে বসেও এখন এই কাজটাই করছেন। কেউ একজন এসে বলল যে তোমার বিরুদ্ধে 15 বছরের একটা কেস হঠাৎ করে ডিসমিস হয়ে গেল। Shouldn't you ask that question, that how? I'd like to see all of the proceeding and merit of the case. আপনি কি এটা জানতে চাইতেন না? অবশ্যই জানতে পারতাম, সেখানে লক্ষ লক্ষ মামলা এখনো ঝুলে আছে। মানে আচ্ছা, তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এই ওনার নামে বলছে ডিসমিস হয়ে গেছে, এবং প্রথম আলোর মতি বলছে ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা সুখবরটি পেলেন অফিসে ঢুকেই। আচ্ছা, মানে এটা এই আমার এক্সকিউজ মাই ফ্রেঞ্চ, এই মাদারচোদি কালচারটা আমাদের দেশ থেকে যায় না কেন? এই মাদারচোদি হ্যাবিট, মানে একটা আইন ভঙ্গ করা হয়েছে, একটা প্রোটোকলকে ডিসরেসপেক্ট করা হয়েছে, মাদারচোদ মতি উঠা কয় প্রধান উপদেষ্টা অফিসে ঢুকেই সুখবরটি পেলেন। অর্থাৎ কি জানেন, দেশটা পুটকি মারা হলো, একটু ঘি লাগাইয়া দিছে, ঘি লাগাইয়া পুটকি মারছে, এমনি মারে নাই, তা ঘি লাগাইয়া মারছে, একটু আরামই তো পাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এটা করতে গেলেন? উনি এটাকে কেন মেনে নিলেন? আমি আপনাকে বলি, উনি যদি মেনে না নিতেন সাবজেক্টটা কি হতো আপনি কি জানেন? উনি যদি বলতেন আমার এই ডিসমিসাল আমি মেনে নেব না, এটার উপরে প্রপার ইনভেস্টিগেশন হবে, আসল কেসটা কি ছিল, কিভাবে এই কেসটাকে করা হয়েছে জনসমক্ষে প্রকাশ করে দাও, তারপরে কোর্ট সিদ্ধান্ত নিবে হাউ দে আর গোইং টু হ্যান্ডেল দিস কেস। তাতে কি হতো জানেন? হাসিনাকে এবং আওয়ামী লীগকে এবং ভারতকে একত্রে জনগণের সামনে খুলে দেওয়া হতো যে দেশের বিরুদ্ধে এভাবেই ষড়যন্ত্র হয়, দেশের বরেণ্য ব্যক্তিদেরকে ব্ল্যাকমেইল করার জন্য এভাবেই করা হয়। আপনার কাছে আমার এই কথাগুলো লজিক্যাল মনে হয় না ইলজিক্যাল মনে হয় অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন? না, আপনি তো খুব লজিক্যালি কথা বলছেন, আপনি তো একটাই কথা বলছেন, মানে বেনিফিশিয়ারি তো অবজেক্ট হইছে, শত শত কোটি টাকার বেনিফিশিয়ারি হইছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে। আপনি যখন শপথ নেন তখন আপনার পার্সোনাল কোন অর্গানাইজেশনের কোন সুযোগ সুবিধা দিতে পারেন না,
আবার তার অর্গানাইজেশন একজনকে আপনি উপদেষ্টা বানাইছেন, তার ভাতিজারে আপনি একটা বড় কর্মকর্তা বানিয়েছেন। তো এইগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, এগুলো বলে হয় হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে সুবিধাবাদী ট্র্যাপ, বুঝছেন না? তো যার কারণে ওই যে প্রথম আলো বলছে একটা সুখবর উনি প্রথম দিনই পেয়েছেন। তো এখন এগুলো তো উনার যে বোঝার ব্যাপার না, উনি 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 বুঝেছেন, কিন্তু কি বলবেন চারপাশে যারা থাকে। আপনি একটা টকশোতে বলছেন যে তার যে দরজা, অফিসের দরজা একজন যদি বসে থাকে, হ্যাঁ, সে কাজের লোক, তার হাজবেন্ড কোথায় চাকরি করে। আপনি আজকে বলছেন ডক্টর ইউনূসের বামপন্থীদের কাছে জিম্মি, আর মানে ভারতপন্থীদের, তো ভারতপন্থী যাদেরকে আমরা বলছি তার দরজার সামনেই তো সব বসে রয়েছে, যেটা সবসময় হয়ে থাকে। কাজেই এইটা আজকে পরিষ্কার করে বলা উচিত যে আমাদের রেগুলেশন আনকমপ্লিট, এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। আর একটা আপনি কথা বলছেন যে রেফারেন্ডাম ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট আপনি বলেছিলেন, এছাড়াও তো উনি মঈন ফখরুদ্দিন আমলেও তো ওনাকে প্রস্তাব করা হয়েছিল, উনি একটা পলিটিক্যাল পার্টি করার চেষ্টাও করছিলেন, পরে আবার স্থগিত করছেন না, এটা তার দ্বারা সম্ভব না। কাজে উনি পলিটিক্স সম্পর্কে জানতেন না, আমি সেটা বলবো না। আচ্ছা, এখনো আপনার যে মাহিতিরের বয়স 100 বছর, 99-95 বছর বয়সেও হ্যাঁ উনি দেশের সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে ওয়াকিফাত। কাজে ওনাকে বলবো না যে উনি জানেন না, উনি অবশ্যই জানেন। হ্যাঁ, কাজে ওনার প্রতি সারা পৃথিবীর যেহেতু আস্থা আছে, আমাদের তো আস্থা থাকবেই। কাজে এখন প্রশ্নটা হচ্ছে যে উনি কাদের দ্বারা জিম্মি অবস্থায় আছেন, সেই কথাটাকে সামনে আনতে হবে। তারপর আপনি বললেন যে এইখানে যে রেফারেন্ডাম ব্যাপার, আচ্ছা জিয়াউর রহমানও কিন্তু 75-এ ক্ষমতা দখল করে কিন্তু উনি 78-এ রেফারেন্ডাম করেছেন। তা আমরাই আপনার সাথে বলেছি এই মুহূর্তে রেফারেন্ডাম অ্যাটলিস্ট 3-4 বছর যাক। এখন উনি মানে ওনার হাতে যে প্রচন্ড পাওয়ার আছে, রাজনৈতিক ভাবে বলেন, আইনগত ভাবে আসেন, সব দিক থেকে, এবং বিচারপতিকে বললে উনি এমেন্ড করে দিবেন। উনি চুপ্পুকে ডিসমিস করতে পারেন, উনি সামরিক যে 3 প্রধানকে ডিসমিস করতে পারেন, হি ক্যান ডু এভরিথিং। কাজে সংবিধানে তাকে যে পাওয়ার দিয়েছে যে প্রেসিডেন্ট কোনো কথা মানে কোনো লিখিত বক্তব্য যেটা দেয় সেটার বাইরেও কোনো বলতে পারবেন না, এই প্রচলিত নিয়মেই যদি বলা হয়। তারপর হলো আপনি বলছেন যে ভাই এক সেকেন্ড একজনে লিখছে there was no merit of Dr. Yunus case, it was totally vindictive. Why would Dr. Yunus want to pursue for formal closure, waste of time and public money? আপনি এমন এক আতেল, আপনার নামটা দিতে আপনি ভয় পাইছেন, যার জন্য আপনার স্ক্রিন নাম করছেন that's it মানে কি? We're gonna put a freaking bumbo without grease into your rectum. Number one. Number two, উনি বলছে there was no merit of Dr. Yunus case. মন্তব্যকারী তারপরেও একটা কেস মেরিট ছাড়া 13 বছর চলছে, 10 বছর চলছে, কি করে? রাষ্ট্রের পয়সা অপচয় করে, রাষ্ট্রের লজিস্টিক অপচয় করে, একটা দেশের জনগণকে ভুল পথে পরিচালিত করে তার বিরুদ্ধে একটা কেসকে তৈরি করা হয়েছে। আমি যদি আপনার যুক্তি এটা মেনেও নেই যে ইটস এ মেরিটলেস কেস, অফকোর্স ইটস এ মেরিটলেস কেস, এইটাকে যদি আমি কোর্টের রোস্টারে তুলি, ক্যালেন্ডারে তুলে আমি 5 কার্য দিবসের ভিতরে মেরিটটাকে ইনভেস্টিগেট করতে পারি, মাত্র 5 কার্য দিবসে আমি ওই বালটা কইরা খাই। আপনি আমার সামনে আকলামি করতে আসছেন, এই বাল নিয়ে আমি লেখাপড়া করছি, এই বালটা কইরা আমি আমেরিকায় খাই। 5 কার্য দিবস লাগে এটাকে ইনভেস্টিগেট করতে, এবং 5 কার্য দিবসের ইনভেস্টিগেশনের পরে একটা ফর্মাল, এটাকে বলে নোট অফ ইস্যু সাবমিট করা যায়। নোট অফ ইস্যুতে বলবে there was no merit of this case, it's a frivolous case, frivolous criminal or civil charges, this case should be dismissed. যদি এটা হয়, do you know how long it takes to close this case formally? 10 days, 15 days. এই কেসের পিছনে অলরেডি হাসিনা মাগি কয়েক কোটি টাকা খরচ করছে, আমি না হয় আরো 10 লাখ খরচ করতাম আমার এই কেসটাকে দিয়ে। আপনাদের মতো লোকজনরা এ ধরনের কথাবার্তা না জেনে, আমি জানি না আপনি বটতলার উকিল না ওই টয়লেটের পাশে ঘেউ দেওয়া কুত্তা যে একটা সময় নষ্ট করে আপনি এ ধরনের কথা বলতেছেন, ওয়েস্ট অফ টাইম এন্ড পাবলিক মানি। What the fuck do you know about public money? Anyway, আপনাকে আমি যে কথাগুলো বললাম, অ্যাডভোকেট মামুন, আমি কি
লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার এক্সপ্লেনেশনটা কি সঠিক ছিল? আপনি তো ভাই উকিল মানুষ। না, আপনি যেটা বলেছেন না ঠিকই আছে, তবে আমি একটা উদাহরণ দিব, শুধু ফ্রান্সের কথাই বলি। যদি কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি মামলা হয়, মামলা দায়ের হবে, কিন্তু ওইটা তার ইমিউনিটি থাকে, উনি যখন নাকি ক্ষমতা থেকে সরে যাবে তখন এটা বিচারটা শুরু হবে। ঠিক সেই লজিক থেকে বলছি যে উনি যখন নাকি ক্ষমতা নিলেন তখন কিন্তু যে আগের মামলা হোক কিংবা চলতি মামলা যদি হয় ওইটা সাসপেন্ডেড থাকবে, উনি যখন নেমে যাবে তখন এটা প্রসেস শুরু হবে, কাজে ওনার ইমিউনিটি থাকে। কাজে এই মুহূর্তে তো এটা 10 দিনও হোক কিংবা মানে 2 বছর হোক, এটা সাসপেন্ডেড থাকা উচিত ছিল। আমি সিম্পল লজিক ইন্টারন্যাশনাল লতে বললাম। কাজে উনি যেহেতু ক্ষমতা এক্সিকিউটিভ পাওয়ার আছে, তখন সবাই জানে যে তার প্রভাব বিস্তার হয়ে সে এই মামলা খালাস পেয়ে যাবে। সত্য মিথ্যা দ্যাটস নট ম্যাটার। কাজে এখানে আইন নিজস্ব গতিতে চলবে। রুল অফ ল বলতে এটাই বোঝায়, হ্যাঁ, মানে সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি। তো কাজে আমাদের দেশে সেটা নাই, এটাই তাকে ট্র্যাপে করে ফেলছে। যাই হোক, আমার যে মূল কথা আপনি বললেন ভাই, না লোকজন বলছে ডক্টর ইউনূস অলরেডি আন্ডারওয়্যার ভিজায় ফেলাইছে, উনি অলরেডি পায়খানার রাস্তা দিয়েও কষ পড়া শুরু করছে, এই জন্য উনি দৌড় দিয়া লন্ডনে গেছে। উনি খালেদা জিয়া তারেক জিয়ার কাছে যায় কইছে, মোরে মাফ করি দাও, মোরে মাফ করি দাও, মুই কোন রকম যাই, আমারে খালি তুমি মা পুতে মিল্লা খালি কও যে আমার ইমিউনিটি দিবা, আমারে আর বেইজ্জতি করবা না। তারেক জিয়া কইছে হ্যাঁ দিমু। উনি দেশে আইছে, এখন সবাই ওনারে বিএনপির লোকজনরা হালুয়া রুটি খাওয়ায়। ওনারা যারা ক্ষমতায় বসাইছে ওই জুলাই সনদ পড়ার সময় ওনারা যারা ক্ষমতায় বসাইছে তারা সাইড পাশেও নাই, আছে কারা? যারা হাসিনার সহযোগী ছিল। জনগণ যদি এই কথাটা বলে, আমি জেকব মিল্টন না, জনগণের কথাটাই আমি যদি এটা বলি যে জনগণ এখন এইটা বলে ডক্টর ইউনূস নিয়া, জনগণের কথাটা কি ভুল? আর ভুল হলে কেন ভুল মামুন ভাই? না, এটা তো মানে ভুলের ব্যাপার না। তো ব্যাপারটা হয়েছে যে মানুষ অলরেডি বুঝে গেছে যে মানে আমরা যেই অর্থে ছাত্রদের প্রতি সম্মতি প্রকাশ করছিলাম, ছাত্রদের 158 মধ্যে কয়েকজনের সিদ্ধান্ত গণতান্ত্রিক সিদ্ধান্ত হয় না। আর উনি যদি বলতেন সব ছাত্র আসো বসো, হ্যাঁ পার্লামেন্টে বসো, সব 58 জন ডাকতো, এবং যারা নাকি এই গত 53-54 বছর ভিকটিম সেসব রাজনীতিবিদদের ডাকতো, করাপ্ট লোকদের না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ছিল তাদের বাদ দিয়ে, কেন তারা তো এই আন্দোলন করে নাই, তাদের অনেক সৎ লোক আছে, আমি এই কথা বলছি না। তাইলে এক ধরনের ম্যান্ডেট না হতো। তারপরে ওনার যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, উনি 3 বছর জিয়া রহমানের মতো একেবারে নেপোলিয়নের মতো অস্ত্র হাতে নিয়ে ঠাপ করে সে একের পর এক প্রমুলগেশন ডিক্লেয়ার করবে। আর সেখানে যদি কোনো কেউ হয় তাহলে এখানে প্রধান বিচারপতি পাঠাবে যে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনার প্রধান বিচারপতি দিয়ে দিছে, সেটাই হয়েছে। তো সেভাবেই করা উচিত ছিল। হ্যাঁ, একমত। এবার নাম না জানা ভদ্রলোক তার কথাটাকে, আমি তার কথাটাকে স্ক্রিনে কেন আনছি জানেন? ইউজুয়ালি আমি চাই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা হোক, আমাদের কথাবার্তারও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা হোক, আমি এটা চাই। When Dr. Yunus was acquitted of the case, don't you think the due process was followed and the same thing that you said was pronounced? No, it wasn't. Right? It wasn't. একটা কথা বলি, একটা কোর্টে যখন একটা কেসের ডিসমিসাল হয়, ইভেন দেন উইদাউট মেরিট, আপনি কি জানেন ওখানে জুরার্স, অর্থাৎ একজন জুরার্স বলতে কোর্টের একজন জাজ বা জুরি, বাংলাদেশে তো জুরি সিস্টেম নাই, যদি বেঞ্চ ট্রায়াল হয় ওই জাজ ওখানে ওই রায়টা লিখতে গেলে 10 পাতা লেখার পরে আইনকে কোট করতে গিয়ে একটা কেসের রেফারেন্স দিয়ে বলতে কোটেশনের পরে এট দ্য এন্ড লেখে that the case holds no merit. না, that's it. নামের bullshit. আপনি আমার অ্যাডমায়ার, doesn't matter. আমরা আপনার নামও এখনো জানেন, আপনি behind the scene আপনি লিখছেন। আমি যে প্রসেসটার কথা বলছি, he did not go through the due process at the time of the dismissal of the case against him. He did not. I wish he was. আপনাকে একটা কেসের সাইটেশন করে ডিসমিসালের আগে, কেসের রেফারেন্স দেয়, মেরিট নিয়ে কথা বলে, এবং সাইটেশনের পরে এট দ্য এন্ড একজন জাজ লেখে দিস কেস হোল্ডস নো মেরিট। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা করা হয় নাই। আমার এই কথাটা বলার পিছনে একটা মাত্র কারণ,
বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে তারা গণ্যমান্য ব্যক্তিদেরকে এভাবে হয়রানি করে এ ধরনের মামলাগুলোর দ্বারা। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে একটা প্রেসিডেন্স তৈরি করে যেতে পারতেন যে দেখো আমার বিরুদ্ধে কি করে কেসটা দাঁড় করাইছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মারা গেছে, তার বিরুদ্ধে মাছ চুরি, ছাগল চুরি কিভাবে কেসগুলো দাঁড় করাইছে, যারা দাঁড় করাইছে, যে পুলিশ অফিসাররা দাঁড় করাইছে তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। এ ধরনের কেসগুলো যারা দাঁড় করাইছে তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। কিন্তু ডক্টর ইউনূস কি করছে জানেন? ওনারে মাফ করে দিয়েছে, উনি বগলবাজি নিয়ে শুরু করছে, কিন্তু এই মিথ্যা মামলাগুলো যারা সাজাইছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় নাই। আব্দুল আল মামুন, আমার কথাটা লজিক্যাল কিনা? হ্যাঁ, রাইট, ইউ আর লজিক্যাল। ওকে, মেজর জালাল, আপনার কাছে আমি জানি আমি আর আপনি আমার চেয়ে যোগ্য মানুষ, কিন্তু আপনি আইনজ্ঞ না ডক্টর মামুনের মতো। আমি আর আপনি ল স্কুলের বারান্দায় দৌড়াই নাই, কিন্তু আমার আর আপনার অ্যাটলিস্ট আমাকে কমন সেন্সটা আমরা ইউজ করতে পারি, আইকিউটা আমরা ব্যবহার করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার বিরুদ্ধে কেসটার ডিসমিজাল মেনে নিলেন, আপনার কি মনে হয় না এই কেসের সাথে জড়িত যেসব খলনায়করা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, কথাটা সঠিক। আমি এই রেফারেন্স একটা আনতে পারি, একটা কেস যেটা আমার দেশের মাহমুদুর রহমান সাহেব, অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত সাহসী একজন ব্যক্তিত্ব। ওনারও কিন্তু কেসটাকে এমনভাবেই করা হচ্ছিল, বাট হি সেই আমি এটাকে ফেস করব, আইনগত দিক থেকে আমি এটা ফেস করব, এবং এটা একটা উদাহরণ হিসাবে নিতে পারতো। ওনাকে বলেছিল যে আপনার সব কেস ডিসমিস হয়ে গেছে, আপনি আসুন, অ্যান্ড হি ডিড নট এগ্রি দ্যাট ওয়ান। উনি বলেছেন আমি জেলে যাব, যাই করতে হবে আইনে, আমি আইনের লড়াই, এটা জিতি বা হারি সেটা পরের কথা, বাট আই উইল ফেস দ্যাট ওয়ান। দ্যাট ওয়াজ এ কারেজ, দ্যাট ওয়াজ এ ভেরি রাইট এক্সাম্পল দ্যাট কুড হ্যাভ বিন adopted by Dr. Yunus. এটা না করাতে হলো কি, যারা তাকে ভিক্টিমাইজ করে কেস দিয়েছিল ওরা ডুগডুগি বাজাবে, that they are untouchable and they can utilize the same thing for the another person, for next person. So সুতরাং সেই সমস্যাগুলো রয়েই গেল। এবং আমারও মনে হয় আপনার এই কথার প্রেক্ষাপটে এবং আইনজীবী যিনি আমার বন্ধুবর আছেন উনিও যা যা বললেন, তাতে আমার মনে হচ্ছে এখানে একটা ভুল ডক্টর ইউনূসের হয়ে গেছে। উনি এইভাবে অতি অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত হয়নি, স্ট্রংলি যাওয়া উচিত ছিল। মেজর জালাল, এখন আপনি জানেন এটা করাতে কি হয়েছে? হাসিনা চলে যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে গোরখুদ কাব্বাসের বিরুদ্ধে সব কেস ডিসমিস হয়ে গেছে, যে কেসগুলোর মেরিট আছে। কারণ গোরখুদ কাব্বাস চাঁদাবাজি করে, গোরখুদ কাব্বাস জায়গা দখল করে, গোরখুদ কাব্বাস মানুষ খুন করে, গোরখুদ কাব্বাস পরিবহন ব্যবসায় লোকজনের কাছ থেকে খুন করে পয়সা আদায় করে, গোরখুদ কাব্বাস জমি দখল করে আর বলে এটা আমার বাপদাদার জমি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার বিরুদ্ধে এ ধরনের মেরিটলেস কেসটাকে ডিসমিজাল মেনে নিলেন, এই রেফারেন্সে অনেক অপরাধ, অনেক কেস ডিসমিস হয়েছে, যে কেসগুলো ডিসমিস হওয়ার কোন লজিক ছিল না, কিন্তু ডিসমিস হয়েছে। মেজর জালাল, অ্যাডভোকেট মামুন, আমরা এই আলোচনা করতে গিয়ে অলমোস্ট 1 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। এবার আমি অন্য আরেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে এই কথাটা আমি জানি না রাজনৈতিকভাবে অ্যাডভোকেট মামুন আপনি দিবেন, এবং আমি আর মেজর জালাল আপনার কথাটাকে আমরা রিবার্ট করব। একটু একটা কথা শুনেন। যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। মানে এই জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে না নামলে বিএনপি নাকি আর 1 মাস আন্দোলন করে হাসিনারে ফেলায় দিত। তার এই কথাটা কি জোক ছিল, কমিক ছিল, নাকি মায়ের পেটের থেকে লাফ দিয়ে পুরিয়া কইছে আমার বাপেরে আমি জন্ম দিছি? মানে অ্যাডভোকেট আব্দুল আল মামুন, আপনার কি মনে হয়েছে ওর কথাটা? এটা তো একটা ফার্স্ট কথা বললেন, 1 নম্বর কমেন্ট। আর 2 নম্বর, ওনারা সালে মানে 15-16 বছর তো তারাই আন্দোলন খেলা খেলে হাসিনাকে বহাল জমিতে রাখছে। হ্যাঁ,
আর এখন তারা নতুন কথা বলছে, এইগুলো খুব ফার্স্ট কথাবার্তা। আর 2 নম্বর হলো আপনি যে কথাটা বললেন যে এই যে ইমিউনিটি কিংবা এখন এই সুযোগে সবার মামলা তুলে নিবে, আমি একটু অ্যাড করে নেই, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে। হ্যাঁ, হাসিনার বিরুদ্ধে যে গনি ফখরুদ্দিন যে কয়েক ডজন মামলা করেছিল সেটা হাসিনাও তুলে নিছে। তখন কিন্তু বিএনপি বলছিল যে উনি যখন তুলছে আমাদেরটা তুলে নাও, কিন্তু জনগণ বলছিল আমরা সব মামলারই আইনানুগ নিয়মে এটার মেরিট দেখে এটা ডিসপোজাল হোক, এবং মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে মামলা করা যায়। এখন প্রশ্নটা হয়েছে যে মামুন ভাই, আপনাকে একটা হাসির কথা বলি। ডক্টর মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে মালয়েশিয়া মামলা করা হলো। মেজর জালাল, আমি চাচ্ছি আপনারা দুইজনই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। না, এর চেয়ে ভালো এক্সাম্পল ডক্টর ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে উনি যখন হাজত থেকে বের হয়, ওনার এগেনস্টে 123টা মামলা, অ্যাক্টিভ মামলা, তার ভিতরে মার্ডার কেস, আর্সন, অ্যাটাক, ট্রিজন, এই ধরনের 123টা। উনি এই মামলাগুলোকে ঝুলাইয়া রাখলেন। যেদিন উনি ওথ নিবেন তার আগের দিন বলল যে মাদিবা, there was 123 cases against you. We all have to dismiss those cases before you take oath. আপনি কি জানেন ডক্টর ম্যান্ডেলা কি বলছে? No. Courts is going to move on its own term. I don't want to impose anything on my behalf. ডক্টর ম্যান্ডেলা বলছে আমি কোনো রায় ইম্পোজ করতে চাই না, কোর্ট তার নিজের আপন গতিতে চলবে। আমার বিরুদ্ধে প্রত্যেকটা কেসকে রিভিউ করা হবে, কেসগুলো কেন হয়েছে, কোথায় হয়েছে, এবং দেখা গেল 123টা কেস ক্লোজ করতে মামুন ভাই 2 বছর নিছে। এবং এই 2 বছরে ডক্টর ম্যান্ডেলা 20 বার প্রেসিডেন্ট হিসাবে কোর্টে গেছে। ভাই, কোন একটা বলদের বাচ্চা তারেক রহমানের ডক্টর ম্যান্ডেলার সাথে তুলনা করছে। কি বলবো, নাউজুবিল্লাহ বলবো না কি বলবো? না, কোথায় বলবো না, কোথায় রাজরানী আর কোথায় চুতমা রানী। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনুস কি ডক্টর নেলসন ম্যান্ডেলা হতে পারতেন না? উনি যদি বলতেন, জালাল ভাই, মামুন ভাই, ডক্টর ইউনুস যদি বলতেন কার বিরুদ্ধে কেস ডিসমিস হবে আমি জানি না, কিন্তু আমার বিরুদ্ধে কেস এভাবে ডিসমিস হোক আমি তা চাই না। উনি যদি বাংলার ম্যান্ডেলা হয়ে যেতেন, উনি বাংলার ম্যান্ডেলা হতেন, কিন্তু উনি ম্যান্ডেলা হন নাই। উনি কি করছেন জানেন? হাসিনা চাইভাবে তার বিরুদ্ধে কেস ডিসমিস করাইছে। ওনার ক্ষেত্রে উনি প্রমাণ করে গেছেন উনিও বণিকের সন্তান, উনি শুধু লাভ বুঝেন। আমি জানি, আই এম সরি যে আমি কথাটা বলতেছি, উনি ফায়দাগুলো নিয়ে প্রমাণ করেছেন উনি বণিকের সন্তান। আমি জানি না, আমি ভুল হইলে আমাকে ক্রিটিসাইজ করেন শেখ জালাল। ওকে, আমি একটা কথা আগে বলে নিই এটার সাথে, এই যে মির্জা আব্বাসের একটা না ভাই 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 যেটা, এটা সম্পর্কে আমি বলে একটু। জালাল ভাই, ও মির্জা না, আচ্ছা, ওর বাপের নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের বাপের নাম হায়দার আলী, হায়দার আলীর বাপের নাম কুদ্দুস আলী, কুদ্দুস আলীর বাপের নাম মনসুর আলী। ও যখন ঢাকায় আইছে ওর নাম আব্বাস আলী। রাইট, ওকে। ভাই, ওই মুজিব শেখের বাপের নাম লুৎফুর রহমান, হ্যাঁ বাপের নাম আব্দুল হামিদ, আব্দুল হামিদের বাপের নাম হয়েছে নারায়ণ চন্দ্র পাল। এখন এই আব্বাস জাতে ওঠার জন্য চিন্তা করছে, ওর বাপ দাদার পেশা ছিল কবর খোঁড়া, গোরখোদক। খারাপ পেশা না, ভালো পেশা, সম্মানী পেশা। কবর খোদা খারাপ কিছু না। জীবনে মির্জা তো দূরে থাক, ওর নামের আগে লাগানো উচিত ছিল নিগাবান, চাকর, এই ধরনের কিছু। ওর বাপে আসিল দপ্তরি, হে দপ্তরিগিরি কইরা সংসার চলে না দেখে পুরি বেচা শুরু করছে আইডিয়াল স্কুলের সামনে। যেই
মোসাদ্দেক ফলন লাগে বিএনপি পরিবারের দেখা হইলো ও মির্জা হয়ে গেছে। ইন্টারেস্টিং তো। এখন ওরে যখন আপনি মির্জা আব্বাস বলেন, যারা সত্যিকারের মির্জা তাদেরকে অসম্মান করা হয়। ওকে, এখন আমি বুঝলাম ব্যাপারটা। আমি তো পত্রপত্রিকায় যেইভাবে দেখি সেইভাবে বললাম। তো ওনার বক্তব্যের কথায় আমার একটা কথা মনে হচ্ছে, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, ওনার যে অবনতিটা হলো, যেরকম শেষটা হলো, এটার জন্য ম্যাক্সিমাম দায়ী তার মুখ। ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখটা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছে, অতি চাটুকার এবং অতিরিক্ত কথাবার্তা, অবাস্তব অবান্তর কথাবার্তা কনফিডেন্টলি বলে যাচ্ছে। ভেতরে কোথায় যেন একটা মূর্খতা আছে আমি মনে করি। যদি এই মূর্খতা তারা আইডেন্টিফাই করতে না পারে এবং শুধরাতে না পারে, এইটার ফলও কিন্তু ওই হাসিনা মুখেই হবে, অতিরিক্ত কথাবার্তা। বিএনপি যদি হাসিনা সরকারকে বিতাড়িত করতেই পারত, তাহলে বাঁশবানে আম বাগানের নিচে ঘুমাতে হতো না, এতগুলো মামলা, এতদিনে যে আরো কত মামলা হতো, আন্দোলন তো দূরের কথা, তাদের লুঙ্গি সামলানো মুশকিল হয়ে যেত। সরি টু সে দিস, আই ডোন্ট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এরকম অতিকথনের জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা অতিকথন কিছুদিন বলতেন তাদের সেক্রেটারি জেনারেল, এখন উনি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছেন, কিন্তু বাগাম্বর বজায় রেখেছেন এই আব্বাস সাহেব আর একজন সালাউদ্দিন। আপনি তাকে একটা নাম দিয়েছেন, আমি উচ্চারণ করতে লজ্জা হয় আমার, যাই হোক। তো এই ব্যক্তি যখনই টিভিতে বা কোথাও একটা কথা বলে, তখনই আমি দেখি আশেপাশের লোকজন ওটা বন্ধ করে দেয়, দে ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। তো এই পর্যায়ে কিন্তু এখনই চলে গেছে। তো আমার কথা হচ্ছে, তারা যদি নিজেদের জবানটাকে একটু লাগাম না দেয়, তাহলে এই বিএনপির অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতোই হয়ে যাবে। কথা হচ্ছে, মানুষের এক একটা সময় থাকে। উনি যেই বড়গুলো কথা বলছিলেন যে উনি আসবেন না, জনগণ চায় না, এবং আমরা করি নাই, অন্যরা এই ব্যবস্থা করে গেছেন, মুচলেখা দিয়ে গেছেন। কথা হচ্ছে যে সিগনেচার তো অনেকেই করে আন্ডার দ্য পয়েন্টিং অফ গান, সো ওই সিগনেচারের কোনো মূল্য থাকে। দ্বিতীয় কথা, তারেক রহমান এখন কোথায় আছেন, আর উনি এখন কি নাস্তা করতেছেন, কি ভাত খাচ্ছেন, কিভাবে পুলিশ তাকে ধরছেন, চেহারাটা কি, এই তো কয়দিনের ব্যাপার, কয়দিনের ব্যাপার। মেজর জালাল, আপনি বলছেন যে তারেক রহমান এই সিগনেচারটা করছে বন্দুকের নালের মুখে। আমি পরিস্থিতি তো ওরকমই। না না, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, অর্থাৎ বন্দুক নালের মুখে। আচ্ছা, বন্দুকটা তো ধরে আসছিল আপনার কোর্সমেট মইনু আহমেদ। আসলে ওই বন্দুকটা আমি দেখি নাই। ভাই 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 ভাই, সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে থাকলে জঙ্গি। আপনি বন্দুক ধরে আসছিল, এই বন্দুকের এক্সিকিউটর তো ছিল মইনু আহমেদ, বন্দুকটা তো সে ধরে রাখছিল, তার কোমর ভাঙছে ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব। ভাই 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 ভাই, নো, ফখরুদ্দিন টানবেন না। ফখরুদ্দিন আছিল হুকুমের চাকর। ফখরুদ্দিন এই হিলসাইড অ্যাভিনিউতে দাঁড়াইয়া এতিমের মতো দাঁড়াইয়া কইছে, মইন আমারে যা করতে কইছে তার বাইরে থুতু ফেলার ক্ষমতা আমার ছিল না। তো এখন আপনার বন্ধু প্রবর তাইলে বন্দুক লইয়া তারেক রহমান রে এই সিগনেচারটা করাইছে। আমি যেটা দেখি না ওটা কেমনে বলি ভাই, আমি অনুমান করতে পারি ভাই, এটা অনুমান করতে দোষ নাই না ভাই, ওটা আপনিও দেখেন না, আমিও দেখি নাই। এটা সত্যি যে কেউ নাকে বন্দুক ধরে এই কাগজটায় সাইন করাইছে, আর তখন বন্দুক বাস ছিল এই মইন। বাংলাদেশে তার চাইতে বড় বন্দুক বাস ওই সময় অন্য কেউ ছিল না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, রাইট। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জালাল ভাইয়ের একটু ব্রিফ দেই, কারণ ওনার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আমারও জনপ্রিয় ব্যক্তি জেনারেল মইন, এত জনপ্রিয় বলার মতো নাই। এনিওয়ে, আমি আপনার সাথে আসি। আপনি এই আনিসুল হক নির্লজ্জের মতো বলল
যে তারেক রহমান দেশে আসলে জনগণ তাকে গ্রহণ করবে না। মেজর জালাল সঠিকভাবে বলেছে। আজকের তারেক রহমানের অবস্থান আর আনিসুল হকের অবস্থান, আনিসুল হক বসে বসে এখন গুয়ের থেকে পোকা পাইসা সে গু পোকা খায়, আর তারেক রহমান তার জায়গায় আছে। হাওয়েভার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন যে উনি লিখিত দিছে বাংলাদেশের রাজনীতিতে উনি কোনোদিন আর ইনভলভ হবেন না, রাজনীতি করবেন না, এটাকে আপনি কিভাবে? এখন দুই রকমই ভাবে বলা যায়, যে একটা হলো যে উনি একটা কৌশল হিসাবে নিয়েছেন, ঠিক আছে আমি যা দিছি, আবার পরবর্তী যদি রিট্রাক্ট করার রাইট আছে। হ্যাঁ, যে অনেক সময় হয় না যে তার ডিপোজিশন 164 আবার পরবর্তীতে বলা যে আমাকে চাপের মুখে করা হয়েছে, ওটা করতে পারে, আর সে এসব করতে পারে, এটা একটা কৌশলের দিক। আর যদি রেভলিউশনারি স্পিড আছে, তাহলে আপনারা জানেন মৌলানা শওকত আলী মোহাম্মদ আলী যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তখন বিয়াম্মা ছিল, যখন শুনছে মুসলিমকে দিয়ে বের হচ্ছে, তার মা জেলে গিয়ে বেরিয়েছিলেন, খবরদার কোনো মুসলিমকে দিয়ে বের হবো না। এটা সবাই জানে যারা ইতিহাস একটু পড়ছে, তাহলে আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকার করবো না, এরকমও তো মা আছে চলবে না ভাই। তাইলে আমি জানি না উনি কোন স্টাইলটা গ্রহণ করবেন। ওকে মামুন ভাই এবং জালাল ভাই, আমি আপনাদের দুইজনের একটা কথা বলি। আমেরিকার বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট আছে এবং এবং খুব ভালো লেখক আছে, উনি নিউ ইয়র্ক টাইমসে লিখতেন, উনি ডেইলি নিউজে লিখতেন, ভদ্রমহিলার নাম ডক্টর অ্যান ল্যান্ডার্স। তো অ্যান ল্যান্ডার্স মহিলাদেরকে অ্যাডভাইস করছে, যদি কোনো ধর্ষক তোমারে ধর্ষণ করে আর তুমি যদি দেখো তোমার আর ওখান থেকে ওই ধর্ষণ থেকে বাঁচার রাস্তা নাই, ওই ধর্ষণটাকে এনজয় করো, ওই ধর্ষণ জোরাজুরি করে ঠেকাইও না, ধর্ষণটাকে এনজয় করো। তো তারেক রহমান কি ওই ধর্ষণটাকে এনজয় করছে সিগনেচার করে? আপনার কাছে জানতে চাচ্ছি অবস্থাটা কি, উনি যখন দেখছে ধর্ষণ থেকে আর আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই, তারেক রহমান পাশার কাপড় খুলে দিয়া কইছে করো, ধর্ষণ করো, আমি সাইন কইরা দেই, আমি যা করার কইরা দেই। সাবজেক্টটা কি এরকম হইল না? আমি বলবো জি জি, আপনারই জিজ্ঞাসা করছি মামুন ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উনি কি একেবারে ধোয়া তুলসী পাতা ছিল? হাওয়া ভবনের নামে যে কত মামলা আমরা কি জানি না? অপ্রাসঙ্গিক, উনি সাইন করছে, আমি শুধু না, উনি সাইন করছে এটাও একটা কারণ হতে পারে যে আসলে তো যে তার বিরুদ্ধে অনেক অপবাদ আছে, অমুক আছে, সে মারা যাবে বিচার হইলে, কাজে আমি জান বাঁচাই, এটাও তো হতে পারে। না আমি তো জান বাঁচাই, ওই তাহলে অ্যান ল্যান্ডার্স এর কথা অনুযায়ী ধর্ষণ অ্যাভয়েড করা যাবে না, ধর্ষণ করো, এনজয় করি, ওইরকমই বলা যায়। ওকে, তা আমি আপনার কাছ থেকে এটাই শুনতে চাইছি যে ওইরকমই বলা যায়, আমি তো এটাই শুনতে চাইছি আপনার কাছ থেকে। আপনার কাছে যাব, তারেক রহমান কি ওই সিগনেচারটা করে ধর্ষণ এনজয় করছে? আপনি যে রেফারেন্সটা দিলেন, ওর লাস্ট সেন্টেন্স ছিল when it is inevitable, relax and enjoy. that was the sentence. So এই ক্ষেত্রে তো এটা প্রযোজ্য। Yes, he has relaxed and he said আমার এখন কোমর ভাঙা, আমার তো এখন জানটা নিয়ে নিলে কি করবো, আমি যাই সাইন করতে বলে আমি সাইন করে চলে যাই। So let me relax and enjoy, and he enjoyed for 17 years. Now he comes. আলহামদুলিল্লাহ, আমি ওটা পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এটা গেল এক। এবার আসে, উনি লন্ডনে গেলেন, উনি লন্ডনে গিয়ে সবচেয়ে পশ নেইবারহুডে উনি থাকেন, সবচেয়ে দামি নেইবারহুডে উনি থাকেন, সেখানে সাধারণ কোনো লোকজন থাকা তো দূরে থাক, ধারে কাছেও যেতে পারে না। উনি বেন্টলিতে চড়েন, ঠিক আছে, উনি ফেরারিতে চড়েন, উনি দামি দামি গাড়িতে চড়েন, এবং ওখানে গিয়ে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন, অ্যাপ্লাই করেছেন, এবং ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে। হি বিকাম সিটিজেন অফ ইউনাইটেড কিংডম, উনি, ওনার স্ত্রী, ওনার ছেলে পান্ডা। এখন উনি বাংলাদেশে আসেন নাই, কিন্তু বাংলাদেশে যদি আসেন, আপনি জানেন তো ওনার ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে তারপরে বাংলাদেশে আসতে হবে। সাবজেক্টটা সব পলিটিক্যাল অ্যাসাইলাম কেসে তা না। উনি যদি বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, বাংলাদেশের
পার্লামেন্টারিয়ান ইলেকশন করতে চান, প্রধানমন্ত্রী হতে চান, ওনার ব্রিটিশ সিটিজেনশিপ গিভ আপ করতে হবে। এখন আপনি কি মনে করেন উনি গিভ আপ করে বাংলাদেশে যাবে আর রয়ের বাবাজিরা সবাই খন্তা কুড়াল ধার দিয়া বসে রয়েছে? কারণ হাসিনার শেষ স্বপ্ন ছিল জিয়ার বংশকে নির্বংশ করার, এবং সেনাপ্রধান মির্জাফর আর বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানরাও এখানে বসে রয়েছে তারা সাইজ করার জন্য। আর এখন ওনার দলের মধ্যেই যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, বেশ্যা লীগ, হারামজাদা লীগ, তাদের অস্ত্রবাজরা বসে রয়েছে। এখন স্লোগান দিতেছে তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আর উনি ঢাকায় আসলে ওনারে গুলিটা কইরা তারপরে কইবে মাদার চোদ, কেমন লাগে, জয় বাংলা। এখন আপনারা আমি দুইটা প্রশ্ন করছি, উনি কি এই ব্রিটিশ সিটিজেনশিপ রেখে হাসিনার মতো বাংলাদেশে এসে ড্রামা করবে যে আমি গিভ আপ করছি সিটিজেনশিপ, এবার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, নাকি উনি ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে তারপরে আসবে? আপনার কি মনে হয় মেজর জালাল? আমি ভাবছি আইনের দৃষ্টিটা ওনাকে বলেছেন। হাওয়েভার আমার মনে হচ্ছে যেই বিপদের কথা আপনি বললেন, এই বিপদ সম্পর্কে যে তারা ওয়াকিবহাল নয় এটা আমি বিশ্বাস করতে চাই। কারণ এত বছর ধরে সে অনেক তিক্ততা, অনেক ভিক্টিমাইজেশন উনি গত ইসে থেকে হয়েছেন। ওনাকে যে সহজে এখানে ছেড়ে দেবেন বা ওনাকে ওনার জীবনের উপরে যে একটা শঙ্কা এইটা যে থাকবে না, এই আশা তার করা উচিত নয়, এবং ওটা ভালো করে জানেন। যদি উনি মনে করেন ওই সমস্ত বিপদগুলো উনি কাটিয়ে উঠতে পারছেন, অর্থাৎ তাকে প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা আছে, nobody can harm him, in that case উনি হয়তো আসবেন। আর আমি জানি না ব্রিটিশ আইনে কি বলে, বাট আমেরিকান আইন বা অন্যান্য আইনে তো ডুয়েল সিটিজেনশিপ আছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব বজায় রেখেও আন্ডার সার্কামস্টান্সেস অফ আদার্স যদি অন্য দেশের নাগরিকত্ব না হয়, তো দুই দেশে যদি চুক্তি থাকে তাহলে দুই দেশেরই নাগরিকত্ব বজায় থাকে। সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের বেলায় কি তা আমি ঠিক জানি না। যদি ওই অবস্থা হয় তাহলে তার এই বাংলাদেশে এসেও কোনো রাষ্ট্রীয় পদে থাকা কোনো বেআইনি বিষয় হবে না। আর যদি সেটা না থাকে তাহলে ওনাকে একটা সাইড নিতে হবে, হয় ডু অর ডাই ইন বাংলাদেশ, অর আমাকে ব্রিটিশ রাজ্য ইউকেতেই আমার থাকতে হবে, এই ডিসিশনটা থাকেন। তবে ওনাকে এক তো হলো সব কেস যে মামলাগুলো যে সব উঠে গেছে শুধু সেটাই নয়, তার নিরাপত্তার বিধানটা একজন দুজনের উপরে নির্ভর করলে চলবে না, একটার উপরে আরেকটা দু তিনটা বলয় তার থাকতে হবে। একটা বিট্রে করলে there is another one to counter। এই অবস্থা না করে যদি উনি আসেন, জীবনে একটা বড় ভুল করবেন। মেজর জালাল, আপনাকে আমি একটা কথা বলি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, শুভাকাঙ্ক্ষী নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান এবং বেগম জিয়ার চেয়ে দুর্বল কোন মানুষ পৃথিবীতে আর নাই। মানে নিজের ভালো পাগলও বুঝে, এই কথাটা একটা কথা আছে না, নিজের ভালো পাগলও বুঝে, কিন্তু তারেক রহমান আর বেগম জিয়া এটা বুঝে না। কেন বুঝে না? আপনার বন্ধু জেনারেল মইনুল আহমেদ, সে ছিল খালেদ মোশাররফের শিষ্য। খালেদ মোশাররফের শিষ্য, খালেদ মোশাররফের উদ্দেশ্যের জন্য সে জিন্দাবাদ দিচ্ছে। খালেদ মোশাররফের হাত ধইরা রয়্যাল লগে হাত মিলাইছে। আর সাইদ ইস্কান্দারের মতো রাম ভোদাই বেগম জিয়ার ভাই, এই খালেদ মোশাররফ আর রয়ের লোকরে বানাইছে সেনাপ্রধান। বুঝছেন না দেশের সেনা প্রধান কারে বানাইছে? এবং যেসব লোকরা জিয়ার লেগাসিকে, জিয়ার প্ল্যানকে, জিয়ার দেশপ্রেমকে অসম্মান করবে, ওই অযোগ্য লোকজনদেরকে ধরে ধরে উনি কাজের বেরিয়ে বানাইবো মন্ত্রী,
ড্রাইভারের বানাইব উপদেষ্টা, রয়্যাল লোকজনদেরকে বানাবে ঘরের চাকর বাকর। এটা পারিবারিক ব্যবসা। আপনি বলছেন তারেক রহমান যেন 2-3টা সিকিউরিটি লেয়ার তৈরি করে। আপনি দেখবেন তারেক রহমানের নাম হইছে খাম্বা, এরপরে বাংলাদেশে আসলে তার নাম হবে খাম্বা স্কোয়ার, খাম্বা টু দি পাওয়ার 3, খাম্বা টু দি পাওয়ার 4। কারণ কি, ওনার সারা জীবনে বন্ধু খুঁজেন বাই ম্যারিটস, বাই লয়ালটি, কোন লোক না। তো যাদেরকে উনি লয়াল কইরা তারপরে বাংলাদেশে আসার পরামর্শ দিচ্ছেন না, আপনি অবাক হয়েন না 2 দিন পরে আমারে তো এমনি গালি দেয় তার আশেপাশের চাকর বাকররা, দেখবেন আপনারও গালি দেবে। হ্যাঁ, আমাকে তারেক রহমানের বুদ্ধি কি কম আছে? সে হইল ম্যান্ডেলা। ওকে, অ্যাডভোকেট মামুন, আমি মেজর জালাল যে কথাটা বলছে তারেক রহমানের সিকিউরিটি নিয়ে, আর আমি যে কথাটা বলছি, আমার তো মনে হয় এই কথাগুলো যদি আমরা না তুলি, তারেক রহমান নিজেও, হাসিনা যেভাবে তার ভারতীয় নাগরিকত্ব লুকাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তারেক রহমান ওইটা করার পায়তারা করবে। আপনার কাছে তা মনে হয় কিনা? এখন এটা যে ডুয়েল সিটিজেনশিপের ব্যাপার বহু দেশে আছে, ফ্রান্সে, ইউরোপে আছে। 10টা সিটিজেন ডাজন্ট ম্যাটার, যখন যে দেশে থাকবে সেই দেশে আপনার প্রধানমন্ত্রী হওয়ার প্রেসিডেন্ট শুধু আমেরিকার নাই, আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে বাই বর্ন হতে হবে। তো কাজে এইটা কোনো ব্যাপার না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কিন্তু ভাঙে আপনার এমপি হয়েছে, কিছু কেউ করে নাই, এটা প্র্যাকটিস হয়েছে, আইনটা চেঞ্জ করলে হয়। ভাই, যেভাবে বাংলাদেশের কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা হয়, মনে হয় ওইটা যেন একটা গসপেল, ওটা বাইবেলের একটা আয়াত। ওখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। এই সেনাপ্রধান মীর জাফর আর বাংলাদেশের আইনবিদ, ব্যারিস্টার, খানকির পোলা, কুত্তার বাচ্চা, জাজ, এরা ব্যাখ্যা করে, ওরে বাপরে বাপ, কনস্টিটিউশন ওটা তো বাইবেলের আয়াত, যীশু খ্রিস্ট তার মুখ দিয়া কইছে। এখন কথাটা হইতেছে, গত 54 বছরে বিদেশি নাগরিকরা সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশে গিয়ে এমপি হইছে, মন্ত্রী হইছে, এমনকি প্রধানমন্ত্রী হইছে। এখন এই অন্যায়কে অ্যাকোমোডেট করার জন্য আপনি অ্যাডভোকেট মামুন বলবেন সংবিধানটা সংশোধন করলেই হয়? অর্থাৎ কি জানেন, অপরাধীরা অপরাধ করবে, সংবিধান তাদেরকে অ্যাকোমোডেট করবে। সাবজেক্টটা কি তাই? না, আমি তাই বলছি না। আমি বলছি এটা একটা অনেক আরেকটা আলোচনা, যে ব্যাপারটা উনি যাবে কি যাবে না। এখন উনি যদি মনে করে, যেরকম শেখ মুজিব পাকিস্তানের পাসপোর্ট পকেটে করে নিয়ে কিন্তু বাংলাদেশে আসছিল, কিন্তু তার আসার আগে কিন্তু ওখান থেকে প্রধানমন্ত্রী হয়ে প্রেসিডেন্ট হয়ে আসছিল। কাজে এটা হলো বিশেষ অবস্থা, বিশেষ ব্যাখ্যা, সেটা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন উনি কি নিরাপদে দেশে যেতে পারবে? আপনি যে ভাষা বলেন দিয়া, আর সেই তো তারা মেরে ফেলবে। শেখ মুজিবকে তার ভাইনাই মেরে ফেলছিল, শেখ মুজিবকে শেখ মনি মেরে ফেলছিল, এই কথা আপনি জানেন। আজকে যেটা শুনতেছেন, এটা আমি শুনেছি কার থেকে? আমি শোনেন, যখন নাকি মেজর ডালিম ওয়াজ অ্যাম্বাসেডর ইন চায়না, উনি 5 বার চায়নার অ্যাম্বাসেডর মানে ইনভাইটেশন গেছিল। ও যে আপনার আমাদের কমরেড নুরুন নবী, এবং নর্থ কোরিয়ার উনি গেছিলেন 7 বার। উনি প্যারিসে 2 বার আমার বাসায় ছিলেন। আমাদের 6 দলের সাথে ভালো সম্পর্ক। উনি বলেছেন যে মেজর ডালিমকে উনি জিজ্ঞাসা করছিল, উনি এয়ারপোর্টে জিজ্ঞাসা করছিল, আচ্ছা ওইটা অন্য একটা ঘটনা কি হয়েছিল? তখন মেজর, আমি সেকেন্ড হ্যান্ড নিউজ বলছি, আচ্ছা এখন বলতেছে যে হ্যাঁ আমরা যখন যাই তখন আমাদের সাথে আগেই কথা ছিল, তখন হাসতে হাসতে শেখ মনি ওদেরকে গ্রহণ করে, যে তো শেখ মনি বলছিল সব শেষ, তো বলে হ্যাঁ শেষ, তো তুমিও শেষ। তো এটা যদি সত্য হয়ে থাকে, ক্ষমতার জন্য ভাইগনা যদি তার মামুকে হত্যা করতে পারে, তাহলে এই যে আপনি বললেন যারা বসে রয়েছে, এই যে মির্জা কাম, এত আরো গোখোদক মতো, এরা তো বসেই রয়েছে, ওরাই পারবে, বাইরের লোক মারা দরকার নাই। তো সেটা তো এতটুকু হলেও আমার মনে হয় বুঝতে পারতেছে সে নিরাপদ না। কাজে ওইখান থেকে সে যদি সব সাফ করতে না পারে, তাহলে তার এখান থেকে ইস্তেফা দিয়ে দেওয়া উচিত। যেরকম ভুট্টোর পুরো ফ্যামিলি সাফ করে দিছে, আপনি যেটা বললেন হাসিনা তার পুরো ফ্যামিলি নির্বংশ করে দিবে। তো ব্যাপারটা হলো তার বোঝা উচিত যে আমি যেখানে পা দিব সেখানে আগে আবার অবস্থা ঠিক করে নেই। উনি এখনো এই আওয়ামী লীগের সমস্ত ক্রিমিনালদেরকে তার দলের মধ্যে ঢুকাচ্ছে, ক্লিন আওয়ামী লীগ ঢুকাবে। এখন তো আপনি অনেকেই বলতেছে অলরেডি শুরু হয়ে গেছে তার ওই যে নির্বাচনের কিনবে 20 কোটি না 30 কোটি, সব লন্ডনে যাচ্ছে। সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু অতীতে যা হয়েছে মানুষ তো তাই বিশ্বাস করবে। এখানে
মার্কা কেনা বেচা হবে, ইট ইজ বিজনেস, ফ্যামিলি এন্টারপ্রাইজ, মানে রাজতন্ত্রের চেয়ে ভয়াবহ পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র। আমি তো এই এক কথাই বলছি। আর তারেক রহমান এই যে লন্ডনের একটা পশ এরিয়ায় থাইকা এই চাঁদাবাজিকে অস্বীকার করার জন্য এই যে ফেসবুকে এখন পোস্ট দেয়, সে বাস স্টপেজে দাঁড়ায় রয়েছে, বাসে উঠতেছে, মানে এই ভণ্ডামিটারে কি বলবেন আপনি? আর এই ভণ্ডামি তো মানুষ বুঝে না তা না, সবাই বুঝে। এখন কথাটা হয়েছে এইটাকে অ্যাকোমোডেট করার জন্য অনেক কথা বলবে, হ্যাঁ, এগুলো মানুষের করা নাই। ব্যাপারটা হচ্ছে মানুষ এই প্রচলিত নির্বাচনের উপরে ভিত্তি করে আন্দোলন করে নাই। কাজেই যদি মনে করে উনি চলে আসতেছেন, সেই আশা ঘুরা বলে দিল্লি আর দুরাজ, আমি এখনো বলছি দিল্লি আর দুরাজ, এখন আন্দোলন চলছে, আরো অনেক রকম স্টাইল হবে, প্রতি বিপ্লবী পাল্টা বিপ্লব, আবার প্রতি বিপ্লব হতেই হবে। কাজেই আমরা এখনো আস্থাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এখনো হাতে সময় আছে, আমরা তার গঠনমূলক সমালোচনা করছি, আমরা তো তার সবচেয়ে বড় মানে সাপোর্টার বলেন, যাই বলেন না কেন, আমাদের তো সাপোর্টার দেশে বিদেশে কেউ না। ওকে, এখন মানে পরিস্থিতিটা তাইলে আমি এভাবে কনক্লুড করতে পারি বিষয়টাকে, যে তারেক রহমান যদি দেশে আসে তার সামনে দুইটা অপশন, ইদার হি হ্যাজ টু গিভ আপ হিজ ব্রিটিশ সিটিজেনশিপ অর যুক্তরাজ্যের জয়েন্ট সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ রাখার পারমিট করে কিনা। যদি করে তাইলে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে উনি বাংলাদেশে আসবে, অ্যাটলিস্ট উনি হাসিনার চেয়ে সৎ হবে, এসে বলবে যে হ্যাঁ আমি ডুয়েল সিটিজেন, আমি ব্রিটিশ সিটিজেন এবং আমি বাংলাদেশেরও নাগরিক। কিন্তু উনি যদি ওনার বাবার মতো সিংহ পুরুষ হতেন, ওনার বাবা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতেন না। যেভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এতদিন ফ্রান্সে থাকার পরেও উনি কিন্তু ফরাসি সিটিজেনশিপ নেননি। আপনি জানেন বোধহয়, শুনেছেন বোধহয়, উনি ফ্রান্সের সিটিজেনশিপ নেন নাই। বিপ্লব সফল হওয়ার পরে 1979 সালে উনি যখন দেশে গেছেন, উনি বলেছেন আমি ফ্রান্সের সিটিজেনশিপ নেই নাই, আমি ইরানের নাগরিক, আমি ইরানের নাগরিক হয়ে মরতে চাই। আপনি কি জানেন নেলসন ম্যান্ডেলা যখন হারারেতে গেলেন, পলাইয়া গেলেন আর্মস স্ট্রাগলের মধ্যে, বিভিন্ন পৃথিবীর কত দেশ তাকে রাখতে চাইছে নাগরিকত্ব দিয়া, নেলসন ম্যান্ডেলা বলছে পৃথিবীর কোন দেশ আমাকে অ্যাফোর্ড করে না, কারণ আমার দেশমাতা সাউথ আফ্রিকা, আই এম আফ্রিকান। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে নেলসন ম্যান্ডেলা হতে পারতেন, এই সুযোগটা ওনার সামনে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে উনি বাকলাভ হাবেল হতে পারতেন, উনি হন নাই।